বর্ষা যে চন্দনকে মুখোশ পরিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে, সেই মুখোশটা এবার কমলিনী সবার সামনে টেনে খুলে দেখিয়ে দিল এটা চন্দন না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মাসিমা কমলিনী শাশুড়িকে বলতে লাগলো, শুন, সবাই যেটা বলছে না, আমার তো মনে হচ্ছে এবার সেটাই সত্যি, কারণ সেই কারণে বৌমা বিয়েটা করতে রাজি হচ্ছে না। এই কথা শুনে তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো, ছি ছি, এসব কি বলছিস দিদি? দিদি তখন বলতে লাগলো, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি, তুই ভেবে দেখ না, না হলে বৌমা কি এমন কারণ আছে যে বৌমা এখন চন্দ্রকে কিছুতে মেনে নিতে পারছে না বল? তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো, ছি, আমার না মনে হচ্ছে এবার আমি অনেক পাপ করেছি, কারণ আমি ওর হাতে ওর রান্না বান্না খেয়েছি। তখন মাসিমা বলে উঠে, শুন, এতে তোর কোনো পাপ হবে না, কারণ তুই তো নিজের অজান্তে খেয়েছিস, যে করেছিস তারই পাপ হবে। সে জেনে শুনে তোকে নিজ হাতে রান্না করে খাইয়েছে, তাতে পাপটা তো ওরই হওয়া দরকার, তোর কেন পাপ হতে যাবে? তবে তোকে আমি একটা কথা বলে রাখি, এক্ষুনি ওর মা বাবাকে খবরটা জানা, না হলে কিন্তু পরে সামলাতে পারবি না। শেষ পর্যন্ত চন্দ্র বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। চন্দ্র যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তখন কি করবি? তাই তোকে বলছি ওই বাড়িতে একটা ফোন কর, ওই বাড়িতে ফোন করে ওদেরকে এই বাড়িতে আসতে বল, ওরা ওদের মেয়েকে শাসন করুক, না হলে কিন্তু আমার মনে হচ্ছে জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে। বুঝতে পারছিস আমি কি বলছি? তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো দিদি তুমি, তাহলে কি আমি ফোনটা এখনই করব? তখন বলতে লাগলো, হ্যাঁ এক্ষুনি ওই বাড়িতে ফোন কর, ওর বাবা মাকে আসতে বল, ওর বাবা মাই পারবে একমাত্র ওকে শাসন করতে, বুঝছিস? তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো, ঠিক আছে দিদি, তাহলে আমি ফোনটা করি। এই বলে কমলিনী শাশুড়ি ফোনটা করতে যায়। অন্যদিকে দেখা যায় ওই বাড়িতে কমলিনীর মা বা কাকা মা সবাই মিলে চা খেতে বসেছে, আর সবাই তখন বুড়ির কথাই বলতে থাকে। তখনই ফোন করে কমলিনীর শাশুড়ি, আর শাশুড়ি ফোন করে বলতে লাগলো, কি বেয়ান, কেমন আছে? নাকে সর্ষের তেল দিয়ে তো আপনারা ঘুমাচ্ছেন দেখতে পাচ্ছি। তখনই কমলিনীর মা বলতে লাগলো, এভাবে আপনি কথা বলেন কেন? ভদ্রভাবে আপনি কথা বলতে পারছেন না? তখন বলতে লাগলো, কেন ভদ্রভাবে কথা বলবো? আপনাদের মেয়ে এই বাড়িতে এমন কাণ্ড করছে আর আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে আছেন, তারপরও বলছেন আমরা ভদ্রভাবে কথা বলবো? আচ্ছা, আপনার দ্বারা কিচ্ছু হবে না, আমি বুঝতে পারছি, আপনার স্বামীকে দেন তো ফোনটা, আপনার স্বামীকে দিন। তখনই কমলিনীর মা বলতে লাগলো, ঠিক আছে। তারপরে কমলিনীর মা কমলিনীর বাবাকে বলতে লাগলো, শুনছো, ওই বাড়ি থেকে বুড়ির শাশুড়ি ফোন করেছে, তোমার সাথে নাকি কথা বলতে চাইছে, তুমি কথা বলো তো। তখন কমলিনীর বাবা এসে বলতে লাগলো, হ্যাঁ বলুন বেন, কি বলবেন? তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, শুনুন বে, আপনারা তো কানে তেল দিয়ে ঘুমিয়ে আছেন, আপনারা কিছুই বলছেন না। আমি একটা কথা জানিয়ে দিচ্ছি, আপনাদের মেয়েকে কি আপনারা কোনো শাসন করবেন না? তখন কমলিনীর বাবা বলতে লাগলো, আপনি কি বলতে চাইছেন বেয়ান? আমরা কি শাসন করছি না? কি আবার হয়েছে? তখন বলতে লাগলো, কি আবার হবে? আপনি জানেন না আপনার মেয়ে উকিলের বাড়িতে গিয়েছিল? আপনার ভাইয়ে তো নিয়ে গিয়েছিল, সেটা আপনাদেরকে বলেননি? আপনাদের ভাই উস্কাচ্ছে, তাই বলছে তাড়াতাড়ি আসুন। কেন উকিলের বাড়িতে কেন যেতে হবে? আমার ছেলেটা এত বছর পর বাড়ি ফিরে এসেছে, আপনারা আসুন। তখন কমলিনীর বাবা বলতে লাগলো, ঠিক আছে, আমাদেরকে যেহেতু আসতে বলছেন আমরা আসবো। কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো, শুনুন, আপনার ভাইকে একদম আসতে দেবেন না। আপনার ভাই যদি আসে তাহলে কিন্তু আপনার ভাইয়ে উস্কাচ্ছে আপনার মেয়েকে, তাই ওনাকে আনবেন না। কমলিনীর বাবা তখন বলতে লাগলো, শুনুন, আমার ভাই না আমার মেয়েকে খুব ভালোবাসে, ও কেন এসব করতে যাবে? ও নিশ্চয় ভালোর জন্য করছে। আচ্ছা, আপনি যেহেতু এতবার জন্য বলছেন, তাহলে আমরা বিকেলবেলায় আসছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এসে বুড়িকে সমস্তটা বুঝিয়ে বলবো, এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এই বলে ফোনটা যখন কেটে দেয় তখনই কমলিনীর বৌদি বলতে লাগলো, জানতাম জানতাম এমনটা হবে, কেন যে বুড়ি এমনটা করছে সেটাই তো বুঝতে পারছি না। বুড়ির কি এমন হলো, হঠাৎ করে ও কেন তার স্বামীকে মেনে নিতে চাইছে না? তখন এই কথা শুনে কমলিনীর মা বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো বৌমা? তুমি কি বলতে চাইছো? এদিকে কমলিনীর শাশুড়ির বোন যে মাসিমা, সেও কিন্তু কমলিনীর বাবাকে কথা বলতে ছাড়েনি, সেও অনেক কথা শুনিয়েছে, আর বলতে লাগলো, আপনাদের মেয়েকে আপনারা এবার একটু শাসন করুন, এইভাবে অনেক অপমান করে, যে অপমানটা কমলিনীর বাবা সহ্য করতে পারছে না। অন্যদিকে কমলিনীর বৌদি বলতে লাগলো, মা আমি কেন কিছু খারাপ ইঙ্গিত করতে যাব? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কি বলছে সেটা আপনারা শুনতে পাচ্ছেন না? না, আপনারা শুনেও না শোনার ভান করছেন। আমারও তো মেয়ে বড় হয়েছে, আমার মেয়েকে বিয়ে দিতে হবে না? আপনাদের মেয়ে যদি এমন কাণ্ডকীর্তি করে তাহলে আমার মেয়েকে আমরা কি করে বিয়ে দেব? এ কথা শুনে কমলিনীর দাদা বলতে লাগলো, শুনো, তুমি এসবের মধ্যে এসব কথা কেন বলছো? আমার বোন কি এমন করেছে যে আমাদের মেয়েকে বিয়ে দিতে পারবো না? এসব আজে বাজে কথা একদম বলবে না। কমলিনীর বাবা তখন বলতে লাগলো, না, আমাদেরকে যেতে হবে, বুড়িকে বুঝাতে হবে, বুড়ি কেন এমনটা করতে চাইছে, বুড়ি কেন বুঝতে পারছে না ছেলেটা এত বছর পর বাড়ি ফিরে এসেছে, তারপরও ছেলেটাকে কেন বুড়ি মেনে নিতে চাইছে না?
কমলিনীর কাকু তখন বলে উঠে, শুন, তোকে আমি একটা কথা বলি দাদা, মেয়েটা এখন বড় হয়েছে, ওর যথেষ্ট বয়স হয়েছে, নিশ্চয় কোনো কারণ আছে, সেই জন্য ও মেনে নিতে চাইছে না। তখন কমলিনীর মা বলতে লাগলো, ঠাকুরপো, তুমি কেন এসব কথা বলছো বুঝতে পারছি না। যতই যাই কিছু হয়ে যাক না কেন, মেয়েটাকে তো বিয়ে দিয়েছে স্বামী সংসার করার জন্য, তাহলে মেয়েটা মেয়েটা কেন এখন সংসার করবে না, সেটাই তো প্রশ্ন হলো না, ওকে আমাদেরকে বুঝাতে হবে। তখন বলতে লাগলো, শোনো বৌদি, আমি একটা কথা বলে রাখি, বুড়ি যে সিদ্ধান্তটা নিয়েছে সে মনে হয় ভালো ভেবে সিদ্ধান্তটা নিয়েছে। তখন কমলিনীর বৌদি বলতে লাগলো, তাহলে বুড়ি যাবেটা কোথায়? ওই বাড়িতে সংসার না করলে তো ওই বাড়িতে ওকে থাকতে দেবে না, আর বাপের বাড়িতেও সে এসে থাকতে পারবে না। আর এমন না যে ও চাকরি বাকরি করছে কোথাও গিয়ে সে থাকবে, থাকবেটা কোথায় সেটা বলো। তখন কমলিনীর কাকা বলতে লাগলো, শুনো, এইসব কথা না বলে বিকালবেলা যেহেতু আমরা সবাই ওখানে যাচ্ছি, ওখানে না হয় সিদ্ধান্তটা নেওয়া যাক। কি আমি ঠিক বলছি না? তখন কমলিনীর বাবা বলতে লাগলো, তুই যাই বলিস না কেন, আমাদেরকে কিন্তু বুড়িকে বুঝাতে হবে, বুড়ি কেন এমনটা করতে চাইছে। আরে এমন না তো যে চন্দন ওকে মারতো, ওকে অত্যাচার করতো, এমন কিছু করেনি তো, তাহলে চন্দনকে কেন ও মেনে নিতে পারছে না? কি এমন হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, বুড়িকে জিজ্ঞেস করতে হবে। তখন কমলিনীর মাও বলতে লাগলো, তুমি একদম ঠিক কথা বলেছো, চন্দন তো এমন ছেলে না, কোনোদিন তো শুনিনি চন্দন বুড়ির উপর অত্যাচার করেছে। তাহলে কি এমন কারণ থাকতে পারে, আমাদেরকে সেটা জানতে হবে, আমাদেরকে ওই বাড়িতে যেতে হবে। এই বলে বিকালবেলা সবাই ওই বাড়িতে চলে যায়। এইদিকে বুবলাইয়ের শ্বশুর শাশুড়ি মিলে সবাই সেখানে আসে। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, আপনারা এসেছেন ভালো করেছেন, আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন তো, আপনাদের মেয়ে এমন কাণ্ডকীর্তি কেন করছে যার জন্য আমাদের ছেলেটা এত বছর পর বাড়ি ফিরে এসো ও এখন চলে যেতে চাইছে। তাহলে আমরা যেটা ভাবছি কি সেটাই সত্যি? তখন কমলিনীর মা বলতে লাগলো, আচ্ছা বুড়ি, তুই তো এমন মেয়ে না, তুই তো আমার একজন বাধ্য মেয়ে, তাহলে তুই কেন এমনটা করছিস? কি এমন হয়েছে যে তুই জামাইয়ের সাথে থাকতে পারছিস না? তখন কমলিনী বলতে লাগলো, মা তোমরা যে যাই বলো না কেন, আমার তো সিদ্ধান্ত, আমি আমার সিদ্ধান্ত অনড়, আমি আমার সিদ্ধান্তটাই মেনে নেব। তখন বুবলাইয়ের শাশুড়ি বলে উঠে, ও মা, এটা কি বলছেন দিদি, আমরা তো আরো বাড়িতে একজন নতুন মানুষ এসেছে, সেই জন্য ফুল মিষ্টি নিয়ে এসেছি, কোথায় বাড়িতে একটু হই হুল্লোড় করবো, আর আপনি তার মাঝখানে এমন কি কথাবার্তা বলছেন, আপনি ওই মানুষটাকে মেনেই নিতে পারছেন না? তখন কমলিনী বলতে লাগলো, শুনুন দিদি, আপনার সাথে তো এমনটা ঘটেনি, আমার সাথে ঘটেছে, যার সাথে এই ঘটনা ঘটে সেই বুঝে তার পরিস্থিতিটা কেমন হয়। তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো, দেখুন দেখুন, আপনার ভাই ওকে উকিলের কাছে নিয়ে গেছে, আর সেখান থেকে আসার পর থেকে আপনাদের মেয়ে কি উল্টো পাল্টা কথা বলছে, আমাদের ছেলের নামে নাকি সে ডিভোর্স নোটিশ ঠুকে দেবে, এসব কি ধরনের কথাবার্তা? চন্দন তখন বলতে লাগলো, মা তুমি থামো না, তুমি থামো, আমি না হয় এবারে ছেড়ে চলেই যাব, যেহেতু কমলিনী আমার সাথে থাকতে চাইছেন আমি চলেই যাব। কুর্চি তখন বলতে লাগলো, কেন দাদা, কেন দাদা তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি? এতদিন তো বৌদি ভাই সবটা সামলিয়েছে, এখন তোর তিনটে ছেলে মেয়ে আছে, আমি আছি, তোর মা আছে, তাহলে তোকে তো এবার সংসারে হালটা ধরতে হবে, তুই এই বাড়িতে থেকে যা না, তুই কেন এই বাড়ি ছেড়ে চলে যাবি? বর্ষা তখন বলতে লাগলো, হ্যাঁ মা, তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো, কেন বাবার সাথে সংসার করতে চাইছো না? এবার যদি লোকজন আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে আমরা কি উত্তর দেব? আমরা তো লজ্জায় পড়ে যাব, আমাদের মাথাটা নিচু হয়ে যাবে। হ্যাঁ বলো, কি বলবো? এতদিন পর বাবা বাড়ি ফিরে এসেছে, তারপর আমার শাশুড়ি সেটা মেনে নিতে পারছে না, এটা একটা লজ্জার কথা না? তখনই সেই কথা শুনে মিটিল বলতে লাগলো, তার দায়ভার কেন তুমি নেবে বর্ষা, কেন তুমি নিতে যাবে? তুমিও তো একদিন বুবলাইকে ছেড়ে চলে গিয়েছিলে, আর তোমাকে বুবলাইদা গ্রহণ করবে না বলেই দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তুমি হাতে পায়ে ধরে এই বাড়িতে ফিরে এসেছো, তাও আবার নতুন কাকু আর আন্টির জন্য। ওদের অবদান তো কম নয়, তাহলে তুমি এখন কেন এসব কথা বলছো? বুবলা তখন বলে উঠে, শুনো মিটিল, সব সময় সব কথা বলবে না, মিটিল আর আমার ব্যাপারটা আলাদা, আর মায়ের ব্যাপারটা আলাদা। মা কেন থাকতে চাইছে না সেই কথাটাই আমি জানতে চাইছি, নিশ্চয় মায়ের অন্য কোনো কিছু সমস্যা আছে, আমরা যেটা ভেবে নিয়েছি সেটাই। মিটিল তখন বলতে লাগলো, শুনো বুবলাইদা, আন্টির তেমন কোনো সমস্যা নেই, আমি বলছি আন্টি কেন থাকতে চাইছে না। আরে ডিভোর্সটা হয় স্বামী স্ত্রীর মাঝখানে, ছেলে মেয়ের মধ্যে বাপের মধ্যে হয় না, মেয়ে বাপের মধ্যে হয় না, বুঝতে পারছো? স্বামী স্ত্রীর মধ্যে হয়, আবার মা ছেলের মধ্যেও ডিভোর্সটা হয় না। তাই স্বামী স্ত্রীর মধ্যে যেহেতু ডিভোর্সটা হয়, আন্টি তার স্বামীর সাথে সংসার করতে চাইছে না, এটাই স্বাভাবিক। এই কথা শোনার সাথে সাথে তখনই কমলিনীর দাদা বলতে লাগলো, শুনো মিটিল, আমরা অত শত কথা বুঝতে চাইছি না, আমরা শুধু বুঝতে চাইছি চন্দনের কি এমন দোষ যে সে কিছুতে চন্দনকে মেনে নিতে পারছে না, সেটা আমাদেরকে খুলে বলুক। তখন বর্ষাও বলতে লাগলো, হ্যাঁ আমরাও সেটা জানতে চাইছি, মামনির কি এমন সমস্যা যে বাবাকে কিছুতে মেনে নিতে পারছে না, সেটা বলো।
তখন বর্ষার মাও বলতে লাগলো, হ্যাঁ আমরাও তো সেটা জানতে চাইছি। দাদা এত বছর পর বাড়ি ফিরে আসার পরও কেন দিদি দাদাকে মেনে নিতে পারছে না? দাদার কি এমন অপরাধ করেছে? তখন নতুন ভালো সাজার অভিনয় করে সবার সামনে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ সবাই এই প্রশ্নটা কমুকে করো না। নিশ্চয় কমর আমাকে ভালো লাগছে না, তাই আমাকে মেনে নিতে পারছে না। তোমরা যাই বলো না কেন, আজকে আমি বাড়ির সবার সামনে একটা কথা বলে রাখছি, কমু যেহেতু আমাকে মেনে নিতে পারছে না, তাই আমি আর কমুর উপর অধিকার খাটাতে চাই না। আমি কমুকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। বুঝতে পারছো? আমি এই বাড়িতে আর থাকবো না। তখন বাবির মনেও অনেকটা সন্দেহ হয়। বাবিন তখন বলতে লাগলো, না মা এটা ভুল কাজ করছে। কেন মা এমনটা করছে? মিটিল তখন বলতে লাগলো, আন্টি এবার কি বলবি? কি বলবে সবার সামনে? আন্টি তো কিছুই বলতে পারছে না। আন্টি কিছু একটা বলুক, আঙ্কেল যে কি এমন সমস্যা করছে সেটা বলুক। এদিকে কমলিনী বারবার বলতে লাগলো, আমি কি করে বলবো, কি করে বলবো যে চন্দন এটা সত্যিকারের চন্দন নয়, এটা একটা নকল চন্দন, কিন্তু সেটা আমি কি করে প্রমাণ করব? এই বলে যখনই হঠাৎ করে এই বাড়ি ছেড়ে চন্দন চলে যেতে লাগলো, তখন কমলিনী হঠাৎ করে চন্দনকে আটকাতে যায়। আর যখনই আটকাতে যায়, চন্দনের চুলটা হঠাৎ করে কমলিনীর হাতের মধ্যে চলে আসে। আর সেটা দেখে তো রীতিমতো কমলিনীও অবাক হয়ে যায়, কারণ মুখোশ পরা ছদ্মবেশী একটা লোক। আর বর্ষা তখন ভয় পেয়ে যায়, বর্ষা তো এই কাজটা করেছে, এবার কি সেটা সবাই বাড়ির জানতে পারবে? আর বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে চন্দনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার চন্দনের কি অবস্থা হবে সেটাই তোমরা